কোনো ঘটনা ঘটে যাওয়ার পর একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর মধ্যে কোনো বাহাদুরি নেই। আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদবাসী হিসাবে যে আজ মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে আলোচিত হচ্ছে, এটা আমাদের কাছে লজ্জার। আমি এই জেলার একজন অধিবাসী, শুধু তাই নয়, মানুষের আশীর্বাদে দুয়াতে 5 বার এখানে এমপি হয়েছি। শুধু তাই নয়, ব্রাহ্মণের সন্তান প্রণব মুখার্জিকে আবদার করে, দাবি করে, চাপ দিয়ে এই মুর্শিদাবাদ জেলায় নিয়ে এসে নির্বাচনে দাঁড় করিয়ে আমরা জিতিয়েছি। সেদিন অনেকে বলেছিল যে মুসলমান অধ্যুষিত জেলায় ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জি জিততে পারবে না। আমি তাদেরকে বলেছিলাম যে যদি ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার কোনো আদর্শ স্থান থাকে, হাতে কলমে ধর্মনিরপেক্ষতা কাকে বলে যদি দেখতে হয়, বুঝতে হয়, তাহলে চলে আসুন মুর্শিদাবাদ, যেখানে 70% উপরে মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে, অথচ আমি একজন হিন্দু, আমাকে ভোটে জেতাচ্ছে, প্রণব মুখার্জি একজন ব্রাহ্মণ সন্তান, তাকে ভোটে জেতাচ্ছে। এই আমাদের জেলা মুর্শিদাবাদ, যাকে নিয়ে আমি গর্ব করি। আজকে সেই জেলায় সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আক্রান্ত হচ্ছে, এটা ভাবতে, জানতে, শুনতে যেমন বেদনা হয়, দুঃখ হয়, তেমন লজ্জা হয়, ঘৃণা হয়। আজও আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মুর্শিদাবাদের মানুষ কখনো সাম্প্রদায়িকতার মানসিকতায় আক্রান্ত হতে পারে না। ওয়াকফ আইনের বিরুদ্ধে যে লড়াই, সেটা একটা রাজনৈতিক, আদর্শগত, আইনগত, সংবিধানগত লড়াই। এই লড়াই কংগ্রেস পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে সর্বত্র করছে, করবে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আমরা তার প্রতিবাদ করেছি। এই আইন সংখ্যা গরিষ্ঠতার জোরে যখন পাস করানো হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্ট করেছি। কংগ্রেস দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট করা হয়ে গেছে, দলীয় সিদ্ধান্ত এটা। ওয়াকফ আইন নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে। এই আন্দোলন তো হতে হবে। 5 কোটি মানুষ ওয়াকফ আইনের উপরে যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির কাছে 5 কোটি দরখাস্ত পড়েছিল এই আইন চালু না করার জন্য, এই আইনের বিরোধিতা করে, এই আইনের প্রতিবাদ করে। পার্লামেন্টের মধ্যে 12 থেকে 14 ঘন্টা আলোচনা হয়েছে, শুধু লোকসভায়, রাজ্যসভা মিলে, সব মিলে 24 ঘন্টার উপরে শুধু আলোচনা হয়েছে। সেখানে প্রত্যেকটা দলের বক্তব্য কি আমরা সবাই জানি। এটা তো একটা আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। আজকে ধুলিয়ানে যে খুন হচ্ছে, যে গুলি খাচ্ছে, তারা এই আইন তৈরি করেছে? এই আইন তৈরির সঙ্গে তারা জড়িত? কারা মারা যাচ্ছে? একজন রাজমিস্ত্রি, তার বাবা সামান্য কৃষক, আরেকদিকে মারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, বাইরে থেকে এসছে বাড়িতে বেড়াতে, তাদের অদৃষ্টে জুটল মৃত্যু। তাহলে মারাটা গেল কে? ক্ষতিটা কার হলো? গরিব হিন্দুর, গরিব মুসলমানের। বলুন। আমার কাছে এখনো খবর 14 থেকে 15 জন গুলিতে জখম হয়েছে। বহরমপুর হাসপাতালে আছে, কেউ জঙ্গিপুর হাসপাতালে আছে, কেউ নার্সিং হোমে আছে। এখনো পর্যন্ত প্রশাসন জানে না যে কতজন মানুষ প্রকৃতপক্ষে
আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। কলকাতাতে গেছে কেউ, বহরমপুর আছে, আমরা যাব বহরমপুর একটু পরে, বহরমপুর হাসপাতালে। আমার প্রশ্ন হলো একটাই, যে এই ঘটনার কি প্রকৃত তদন্ত হচ্ছে? আমার প্রশ্ন, যে শুধু কি পুলিশের অদক্ষতা, না পুলিশকে অদক্ষ করে রাখার কোনো ষড়যন্ত্র, কোনটা? পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধাদান হয়েছিল, না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল, কোনটা? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে, কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকলো, উদাসীন থাকলো? অনেক প্রশ্ন আমাদের। পুলিশ যদি মনে করত, এ ঘটনা ঘটতো না। পুলিশ মনে করেনি, তাই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কেন মনে করেনি, সেটাও তদন্ত হওয়া দরকার। তাহলে কি পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে? আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয়, আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি।